আমি আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিয়ে আমি শেষ দিন পর্যন্ত বলে যাবো, এটি আমার অধিকার। এখন এটি বলার কারণে আপনার যদি মনে হয় যে না ঐক্য বিনষ্ট করে দিবেন, আপনি সোশ্যাল মিডিয়া তুলপাড় করে দিবেন, ছাত্রলীগকে সুযোগ করে দিবেন, এটি আপনার বিষয়। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু রাজনীতি হয়েছে। বলতে আপনি মিন করছেন, কাদেরকে মিন করছেন স্পষ্ট করে বলুন তাদেরকে মিল তাহলে। করছে কারণ বাংলাদেশে একমাত্র একমাত্র আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে শিবির, আর থেকে পলিটিক্স করে না, একমাত্র আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে। তার মানে তো আপনি সেক্ষেত্রে বলছেন যে শিবিরের বিরুদ্ধে আপনি সবসময় বলে যাবেন, এতে ঐক্য নিয়ে কি প্রশ্ন তুলো কিছু করার নাই। সত্যিকার অর্থে নরেন্দ্রনাথ মজুমদার দাদা তিনি যে কথাগুলো বললেন, এই এইগুলো কথার অনেক গভীরতা রয়েছে এবং সত্যতা রয়েছে। এটি আসলে সত্যিকার অর্থে মাঠের চিত্র এরকমই, যে খুনি হাসিনা একদিকে, আওয়ামী লীগ একদিকে, আর পুরো হিন্দু সমাজকে যদি একসাথে দাঁড় করানো হয় তাহলে ভারত একই পাল্লায় মাপে। এইগুলো আমরা দেখে আসছি এবং বিগত সময়ে সেটা প্রমাণ দিয়েছে। যেমন যে এই দেশে গত 1971 সালের পরে, যেমন আমার 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 বাড়ি মামিসি মুক্তাগাছা, সেখানে হুম, সহ আমি অ্যানালাইসিসে যত পেয়েছি 1971 সালের পর থেকে আজ 2025 সাল পর্যন্ত এই বাংলাদেশে যত হিন্দুদের জমি দখল হয়েছে তার 90% করছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এবং সেগুলো তারা এখন ফেরত দেওয়ার প্রচেষ্টা চালায়নি। এবং সে কারণে এই সম্পত্তি ফেরত দেওয়ার জন্য আওয়ামী লীগের অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু একটা আইনও করেছিল। সেই আইনের কোনো বাস্তবায়ন কিন্তু হয়নি। আইনও তারা করেছিল যে ঠিক আছে এই সম্পত্তি তারা ফেরত দেবে, গিয়ে দেখে সব সম্পত্তি আওয়ামী লীগ দখল করছে নেতাকর্মীরা। এই ফেরত দেওয়া সম্ভব না, শুধু সেটা বাস্তবায়ন হয়নি। তো সে কারণে আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই ধরনের সঠিক তথ্য বলছেন। আর বেনজিরের বিষয়ে বক্তব্য হলো, তিনি আমরা আমরা আসলে তো একটা প্রসঙ্গের কথা বলছিলাম, সেজন্য আসলে মানে তার সম্পর্কে বলা হয়নি। কিন্তু আপনি যদি বলতে বলেন তাহলে আপনি আসলে কম বলেছেন। এই বেনজির কে? এই বেনজির হলো আমাদের বিএনপি যে নেতাকর্মীদের গুম খুনের যে কারিগর বলা হয়, এই বেনজির হলো সেই কারিগর। আমাদের অজস্র ছাত্র দলের, এই বিএনপির অজস্র নেতাকর্মীকে গুমের সাথে সরাসরি বেনজির জড়িত। সে কারণে আমার আরেকটি প্রশ্ন, আজকে হয়তো আসনাদ আব্দুল চলে গেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা অনেক বিষয়ে বক্তব্য রেখে থাকেন, যারা কমিটিতে রয়েছেন হুম, এবং অপরাপর নেতৃবৃন্দ অনেক বিষয়ে কথা বলে থাকেন। কিন্তু তারা এই ফেসিস্টদের, যারা ফেসিবাদের যারা দূষর রয়েছে তাদেরকে পালিয়ে যেতে কারা সহযোগিতা করবে, এই বিষয়ে তারা কখনো কোনো বক্তব্য রাখেন না। কখনো এই বিষয়ে, যেহেতু তারা একটি সরকারে তারা রয়েছে এবং তারা অনেক বিষয়ে ভূমিকা পালন করে, এই বিষয়ে তাদের দায় রয়েছে এবং এটি সরকার গঠন হওয়ার পর তো তাদের অ্যাক্টিভিটি সেই সময়গুলোতে উল্লেখযোগ্য পরিমাণ তারাই এককভাবে ভূমিকা পালন করেছে। এবং এই কয়েকজন ব্যক্তি অবশ্যই বাস্তবতা হলো এই নির্দলীয় সরকারের উপর তাদের কর্তৃত্ব রয়েছে। তাহলে হুম, 5 আগস্ট থেকে শুরু করে এই 5 7 দিন 8 দিন কিভাবে এত মানে ফেসিবাদের দোসররা পালিয়ে গেল? আমরা একবার শুনলাম যে সেনাপতি নিজের মুখে বললেন যে ক্যান্টনমেন্টে তিনি আশ্রয় দিয়েছেন, তাও সেটা প্রায় 300+ প্রভাব, মানে একদম টপ ক্লাস নেতৃবৃন্দকে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অবৈধ সাংসদ মন্ত্রীদের এবং বিভিন্ন পর্যায়ে দিয়ে দিই। কিন্তু আজকে দেখেন যে আমরা কিন্তু এই বিষয়টা ভুলেই গেছি, যে তারা তাদেরকে সুন্দরভাবে পাড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বরঞ্চ আরো 1 2টা জায়গায় বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী সারা দেশে 1 2টা জায়গায় যদি তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কেউ মানে এই ধরনের মানে কোন আওয়ামী লীগকে যদি বাঁচানোর কাজে জড়িত ছিল এরকম যদি কোনো প্রমাণ পাওয়া যায়, পুরো বিএনপি কে জড়ায় বক্তব্য দেয়। কিন্তু মূল যে ঘটনা, কারা এই যে বেনজির সহ পালিয়ে যেতে মানে যারা রয়েছে তাদের সবাইকে পালিয়ে যেতে সহযোগিতা করলো, এটি হুম, অবশ্যই আমরা জানি, সবাই জানে। কিন্তু এই বিষয়ে আসলে আমাদের আহ, আমাদের বক্তব্য উচ্চকিত করা উচিত, যেন তারা যেন সতর্ক হয়। তা নাহলে তারা কিন্তু আর বড় ধরনের ষড়যন্ত্র লিপ্ত হবে এবং তারা কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মুখিয়ে আছে, যে হয়তোবা এই 6 মাসে পারলাম না, 1 বছর পরে হলেও তারা কিন্তু আবার হুম। কামব্যাক করার জন্য চেষ্টা করবে এবং এই দেশের ভিতরে থেকে তারা ষড়যন্ত্র করবে, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবে। তো আমি এটা একটা বিষয় বলছি, আরেকটি বিষয় বলি। আমি ব্যক্তিগতভাবে, যদি এই কথাগুলো সবসময় বলা উচিত না, তারপরে বলি, আমি ব্যক্তিগতভাবে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে এবং ডিজিএফআই বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, তাদের ভূমিকা নিয়ে আমরা এখনো আশানুরূপ কোনো ভূমিকা তারা দেখছি না। বিগত হুম। ফ্যাসিস্টদের আমলে 15.5 বছরে তাদের প্রধান কাজ ছিল যে কিভাবে ছাত্র দলকে গুম খুনের সাথে গুম খুন করে
এবং প্রতিটা আন্দোলনে তারা তাদেরকে যেন করা হয়, হাজার হাজার নেতাকর্মীকে আহ, মিথ্যা মামলাতে করা হয়। তারপর বিএনপি শীর্ষ নেতৃবৃন্দকে কিভাবে ঘায়েল করা যায়, এই কাজে লিপ্ত ছিল। কিন্তু আজকের এই 6 মাসে বাস্তবতায় তারা এতটা নির্লিপ্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, তারা হয়তো নতুন করে সেট আপ গড়ে উঠেছে। তারা হুম, এই যে যে এতগুলো আন্দোলন হলো, একটু আগে তিনি একটা হিসাব দিলেন, 150টি আন্দোলন হয়েছে। এসব 150 দিন রিক্সাওয়ালারাই মনে ভ্যান চালক মালিক মানে নানাবিধ ইস্যুতে তারাই 8-10 বার মানে অবরোধ করেছে। তাহলে এই গোয়েন্দা right. সংস্থার কাজ কি? তারা কি সামান্যতম নজির দেখাতে পেরেছে যে ঠিক আছে হয়েছে, একটা স্টেপ নিয়েছে আগে, যে কারণে আন্দোলন হয়নি? আপনার মনে থাকার কথা যে গার্মেন্টস গুলোতে কি ধরনের আন্দোলন হয়েছে দিনের পর দিন, এবং এগুলোর সাথে সরাসরি সরাসরি আওয়ামী লীগের যারা গার্মেন্টস এর মালিক তারা জড়িত, এটা ওপেন ঘোষণা দিয়ে। এবং আমরা দেখেছি সেখানে গাজীপুর এলাকাগুলোতে ছাত্রলীগের যারা নেতৃবৃন্দ ছিল তারাও অংশগ্রহণ করেছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন বলা হয় যে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে টালমাটাল অবস্থা হয়ে যাবে, নানাবিধি। আরে ভাই, আপনি নির্দলীয়, আপনি তো সরকারে থেকে এত সমস্যা দেখান, তা আপনার সরকার থাকার দরকারটা কি ভাই? আপনি তো বাধ্য হয়ে বলা উচিত যে ঠিক আছে ভাই, আমি আসলে পারবো না, আমার এগুলো দ্বারা সম্ভব না, আমি খুব দ্রুততম সময়ে একটি জনগণের যেভাবে চাইবে সেই নির্বাচন দিয়ে হবে, তারা ব্যর্থ হোক। আপনি হুম, মনে করেন বিএনপি আসবে, বিএনপি কি ব্যর্থ হোক, সমস্যা কি? কিন্তু বিএনপি, আমি একটি গভীর বিশ্বাস থেকে বলি, এটা বলে আমি শেষ করে দিচ্ছি, আমি আমার একটা গভীর বিশ্বাস থেকে বলি, দেখেন, এই ট্রাফিক পুলিশ তারাও এখন কাজের প্রতি অনীহা। কারণ এখন আমি স্পষ্টভাবে বলছি, কারণ তাদের আগের যে যে ধরনের একটি হুম, মানে অবস্থান নিয়ে সুবিধা তারা পেত, দায়িত্ব পালন করতো, এবং একটি উপরি ইনকাম বলে যাকে, সেটি ছিল। সুবিধা পেত। এবং তাদের ব্যাপক হ্যাঁ, স্প্রে আছে। এখন আজকের দিন পর্যন্ত তাদের সামান্যতম মানে নেই, তারপর অল্প কিছু ট্রাফিক পুলিশ রয়েছে যারা শত অফিসার, এবং তারা কিন্তু চেষ্টা করে, বাট আমি হুম, দেখতে পাচ্ছি 80% স্টিল নাও নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এখন আপনি এখন সুযোগ পাচ্ছেন, কিন্তু যদি একটা রাজনৈতিক সরকার জনগণের ম্যান্ডেটে আসে, আপনি এই সুযোগ পাবেন। আপনি এই সুযোগ পাবেন, ইনস্ট্যান্ট আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিন। তখন তো সেই সরকার ভাববে না যে তুমি কি স্ট্রাইক করবা না কি করবা। সেই সরকার সেই করার মতো জনশক্তি থাকে সরকারের সাথে, একটা রাজনীতি দলে সেই ধরনের জনশক্তি থাকে। এই কারণে হলেও, এই জনসমর্থন কারণেও কিন্তু দেখেন এই সাপোর্ট আপনি পাচ্ছেন। আমি আর একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এরকম রাষ্ট্রের প্রতিটি সেক্টরে একমাত্র বৈধ নির্বাচনের মাধ্যমে, আমি বলছি না যে আপনি আগামীকাল দিয়ে দেন, অবশ্যই ন্যূনতম সংস্কার হতে হবে। এটি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এবং আমি ছাত্র দলের হিসাবে আমি অপর অপর নেতৃবৃন্দ যাদের সাথে আলোচনা করছি, আমরা সবাই দলীয় ভাবে এটা বিশ্বাস করি, অবশ্যই সংস্কার প্রয়োজন। কিন্তু সেই সংস্কারের নাম করে এইভাবে আপনি একের পর এক এই ঘটনাগুলো চলতে দিতে থাকবেন, আর বড় কোনো হুমকির মুখে পড়বে রাষ্ট্র, এবং আপনি জুলাই আগস্টে যে ঐক্য গড়ে উঠলো সেই ঐক্য বিনষ্ট হবে, এবং আপনি মানে সামান্যতম নিয়ন্ত্রণ থাকবে না, এটি কি কোনোভাবে কাম্য? এটি যদি পরিস্থিতি বাইরে চলে যায়, নিয়ন্ত্রণের বাইরে যদি চলে যায়, তাহলে হুম, কখন কি ঘটে? কারণ কে ষড়যন্ত্র করছে, ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে কিন্তু অনেকে অনেকভাবে সন্দেহ করে থাকে, যে কেউ নাকি ভারতের রয়্যাল এজেন্ট, কেউ নাকি মানে নানাবিধ কিন্তু সন্দেহ কাজ করে। সে কারণে আমি আবারও বলছি, একটি আমাদের এই যে যে ঐক্য রয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে, এটি কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যাবে না। একইভাবে ছাত্র সংগঠনের মাঝেও কেউ যেন বিভেদ সৃষ্টি যেন না করে। আমরা তো অবশ্যই বিপক্ষে বক্তব্য দেব। আপনি যদি মনে করে থাকেন আমি আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতির কথা বলি কারণে আমাকে গালাগালি করতে হবে, তাহলে বুঝতে হবে আপনাকে দ্বারা কখনো এই রাষ্ট্রের ভালো কিছু হবে না। আমি আবারও বলছি, আমি আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিয়ে আমি শেষ দিন পর্যন্ত বলে দেবো, এটি আমার অধিকার। এখন এটি বলার কারণে আপনার যদি মনে হয় যে না, ঐক্য বিনষ্ট করে দিবেন, আপনি সোশ্যাল মিডিয়া তুলপাড় করে দিবেন, ছাত্রলীগকে সুযোগ করে দিবেন, এটি আপনার বিষয়। এই ধরনের কর্মকাণ্ড তো গ্রাউন্ড রাজনীতি হয়েছে। বলতে আপনি মিন করছেন, কাদেরকে মিন করছেন স্পষ্ট করে বলুন তাদেরকে মিল তাহলে। করছে কারণ বাংলাদেশে একমাত্র একমাত্র আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে শিবির, আর থেকে পলিটিক্স করে না, একমাত্র আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে। তার মানে তো আপনি সেক্ষেত্রে বলছেন যে শিবিরের বিরুদ্ধে আপনি সবসময় বলে যাবেন, এতে ঐক্য নিয়ে কি প্রশ্ন তুলো কিছু করার নাই। এখন এই আমি এই বলে যাওয়াটাও এখন কি দেখেন, অনৈক্যের কোনো কারণ হতে পারেনি কিনা বা পারে এখন কিনা বা দেখেন তারা তো এটা- আমাদের যে দুর্বল পয়েন্ট গুলো, আমাদের হুম, দুর্বল পয়েন্ট গুলো তো তারা বক্তব্য রাখবে। আমরা তো বলি নাই যে ভাই আপনি আমাদের কোনো ভুল ধরবেন না। আমরা যে ভুলগুলো করবো ছাত্র তাদের দুর্বল সংগঠন পয়েন্ট যারা, গুলো যেগুলি আছে, পয়েন্টস গুলো যেগুলো আছে এগুলো হ্যাঁ, নিয়ে আপনারা তাদের বিরুদ্ধে বলছেন, আবার তারা যখন আপনাদের কেন দুর্বল এটি পয়েন্ট কি সৌন্দর্য না? নাকি এটি কি সৌন্দর্য না, নাকি না, আমরা সেটা কি ষড়যন্ত্র শুধুমাত্র করে একসাথে সৌন্দর্যের হয়ে? জন্যই কি করা হচ্ছে? সেটা যদি পলিটিক্যাল সৌন্দর্যের জন্য করা হয় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা কি আসলেই
আপনার টার্গেট, এই যে আপনি বললেন যে ঐক্য নিয়ে প্রশ্ন তুলে কিছু করার নাই, যত আপনি আন্ডারগ্রাউন্ডের ওই দল নিয়ে কথা বলবেন, সেখানেই প্রশ্নটা করছি। হ্যাঁ, 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 আমি আবারও বলছি যে আমরা অপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, মানে ছাত্র দল তো স্বাভাবিকভাবেই আমাদের যারা থাকবে, আমাদের যাদের অ্যাক্টিভিটিস নিয়ে প্রশ্ন তুলবো, অবশ্যই আমরা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভুল ত্রুটি ধরা পড়বে সেটা, এবং শুধু তাই না, আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে, আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী যেখানে ভুল করুক না কেন তারা তুলে ধরবে। আমরা সতর্ক হব, আমরা আরো বেশি শুদ্ধ হব, এবং আরো বেশি শুদ্ধি অভিযানের মাধ্যমে একটা নতুন ধারা ছাত্র রাজনীতি আমরা যেতে বাধ্য হব। এভাবেই এগিয়ে যাবে। কিন্তু এটা অর্থ এই নয় যে আপনি সোশ্যাল মিডিয়া ইনভেস্ট করবেন। আমি আবারও বলছি, আপনি সোশ্যাল মিডিয়া ইনভেস্ট করেন ছাত্রলীগের ন্যায়, ছাত্রলীগ ইনভেস্ট ছিল, এখনো রয়েছে। ঠিক একইভাবে কেউ যদি কোনো ছাত্র সমাজ যদি ইনভেস্ট করে, তাহলে গালাগালির কাজে এবং অপরকে হেয় প্রতিপন্ন করার কাজে ব্যবহৃত হয়, তাহলে আপনি কি করে আশা করেন যে দেশে একটি সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাই এক এবং ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে থাকবে? সে কারণে আমি ব্যক্তিগতভাবে বলছি, তারপরও এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, আমরা সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করার মতো পর্যায়ে রয়েছে। আমি আশা আশা রাখি আমরা সহনশীলভাবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে কথা বলবো, সমালোচনা করবো শ্রদ্ধাবোধ রেখে, এবং ঠিক। এভাবেই এই ঐক্য বজায় রাখবে বছরের পর বছর, যুগের পর যুগ। এবং এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে, এই খুনি হুম। হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো যুগের পর যুগ। ধন্যবাদ।